কখনো কখনো মনে হয় কিছু জায়গা শুধু চোখ দিয়ে দেখা যায় না, অনুভবও করতে হয়। আজ আমরা এসেছি তেমনই এক জায়গায়, বিষ্ণুপুর। একটা শহর যেখানে ইটের মধ্যে আছে ইতিহাস আর বাতাসের মধ্যে আছে শান্তি। সেই কয়েকশো বছর আগে মল্ল রাজারা এখানে শহরতলি এবং মন্দির বানিয়েছিলেন, শুধু ধর্মের জন্য নয়, শিল্প, সৌন্দর্য আর ভালোবাসার ছাপ রেখে যেতে। এই ইটগুলোর দিকে তাকালে মনে হয় কারো ধৈর্য, কারো পরিশ্রম আর কারো মনের ভালোবাসা জমে আছে প্রতিটি খোদায়ে। আর আজ আমরা দুজনেও আমাদের ছোট গল্পটা এই শহরের স্মৃতির সাথে জুড়ে নিতে এসেছি। নতুন শহর মানে নতুন স্মৃতি, আর নতুন স্মৃতি মানেই আবার নতুন করে একে অপরের প্রেমে পড়া। চলো হাত ধরে একটু ইতিহাস দেখি, একটু মাটির গন্ধ নিই, আর একটু করে ভালোবাসা জমাই। স্বাগতম আমাদের সাথে বিষ্ণুপুর যাত্রায়। ভিডিওটা মন দিয়ে দেখুন, হয়তো আপনার মনেও কোনো জায়গার জন্য আবার প্রেম জেগে উঠবে। কমেন্ট করে জানাবেন আপনার কোন জায়গায় গেলে মনটা শান্ত হয়ে যায়। তবে ভিডিওটা তাহলে শুরু করছি। একটাই অনুরোধ রইল, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। কি থাকবেন তো? আজ 26শে অক্টোবর, ঘড়িতে এখন বাজে 6টা, আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আমরা অনেক দিন ধরেই প্ল্যানিং করছিলাম কোথাও একটা ঘুরতে যাব, কিন্তু কোথায় ঘুরতে যাব বুঝতে পারছিলাম না, কারণ এমনিতেই তো অফিসের ছুটি পাওয়া খুবই মুশকিল। তাই একদিনের মধ্যে ঘুরে আসতে গেলে কোন জায়গাটায় যে যাওয়া যায় এইটাই নিয়ে খুব চিন্তিত ছিলাম। তারপরে হঠাৎই আমাদের মাথায় এলো আমাদের বাড়ির থেকে তো মাত্র 70 কিলোমিটার দূরে বিষ্ণুপুর, তো বিষ্ণুপুর ঘুরে আসা যাক। তাই আমরা দুজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আমাদের জার্নি শুরু হয়েছিল আরামবাগ থেকে। আরামবাগ থেকে বাঁকুড়াগামী রাস্তা ধরে ভায়া কতুলপুর আমরা বাই রোড এগিয়ে গেলাম। ফাইনালি আমরা কতুলপুর চলে এসেছি। এটা হচ্ছে কতুলপুরের নেতাজি মোড়। এখান থেকে আর হাফ রাস্তা, মানে প্রায় 30 থেকে 35 কিলোমিটার। তারপরে আমরা পৌঁছে যাব সেই পোড়া মাটির দেশ বিষ্ণুপুর। তো ওই দিন আমাদের প্ল্যানিংয়ে ছিল প্রথমে সকাল সকাল বাড়ির থেকে বেরিয়ে ডাইরেক্টলি চলে যাব বনলতা। বনলতায় স্পেশাল চা খাওয়ার পর ওখান থেকে সোজা চলে যাব বিষ্ণুপুর। তো ফাইনালি আমরা এসে গেছি বনলতা রিসর্ট। এইখান থেকে বিষ্ণুপুর মাত্র 15 কিলোমিটার। তো চা খাওয়ার জন্য এখানে আমরা দাঁড়িয়েছি। চায়ের দোকানে যাই, দেখি কি স্পেশাল চা পাওয়া যায়। তবে আজকের প্ল্যানিংয়ে আমাদের বনলতা রিসর্টে দুপুরে লাঞ্চ আছে। এখন আমরা বনলতা রিসর্টে দাঁড়িয়েছি ঠিকই, কিন্তু শুধু চা খেয়ে আমরা ডাইরেক্টলি চলে যাব বিষ্ণুপুর। বিষ্ণুপুর থেকে ফেরার সময় দুপুরে লাঞ্চ করে বনলতাতে, তারপরে আমরা বাড়ি যাব। দাদা দুটো চা দাও ভাড়ে। কত করে? ভাড়ে 20 টাকা করে চা দাও না, চাটা নাও। চাটা বেশ সুন্দর। তো চা খাওয়া হয়ে গেছে, আমরা আবার বেরিয়ে পড়ব বিষ্ণুপুরের উদ্দেশ্যে। আর মাত্র 15 কিলোমিটার, তাহলেই আমরা পৌঁছে যাব পোড়া মাটির দেশ বিষ্ণুপুর। আমাদের জার্নি আপনাদের ভালো লাগলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন। তো চলুন যাওয়া যাক। এখন আমরা জয়পুর জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। দেখুন চারিদিকটা কি সুন্দর সবুজ, আর তার মাঝখান দিয়ে কি সুন্দর ছুটে চলেছে গাড়িগুলো। শোনা যায় জয়পুর জঙ্গলে নাকি হাতি এবং হরিণ দেখতে পাওয়া যায়, তবে ওইসব দেখার জন্য তো ভাগ্য লাগে। আমাদের কি আর সেই ভাগ্য আছে? জাস্ট অসাধারণ লাগছে, অসাধারণ। আমার গাড়ির গতি 70 থেকে নেমে 20-তে চলে এসছে। এই জায়গাটার যে কীরকম ফিলিংস বলে বোঝানো যাবে না। তাই আমি গাড়ির স্পিড এখন 20-তে আছে, আমি আস্তে আস্তে যাচ্ছি এবং এই জায়গাটার অনুভূতি নিচ্ছি। এই দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমরাও চলে এসেছি বিষ্ণুপুর। তো চলুন আমাদের বিষ্ণুপুর জার্নি শুরু করি।
মন্দির নগরী বিষ্ণুপুরে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধুরা, এই সেই মন্দির নগরীর গেট। তো আমরা এখন প্রবেশ করেছি মন্দির নগরী বিষ্ণুপুরে। তবে আজকের জার্নি স্টার্ট হবে বিষ্ণুপুর রেল স্টেশন থেকে। ওটাই হবে আমাদের ফার্স্ট লোকেশন। ফাইনালি আমরা এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর রেল স্টেশনের কাছে। আজ এখান থেকেই আমরা জার্নি স্টার্ট করব। দীর্ঘ 70 কিলোমিটারের জার্নির পর আমরা স্টার্ট করতে চলেছি মন্দির নগরী বিষ্ণুপুর ট্যুর। তো বন্ধুরা, আমি আশা করব আপনারা আমার সাথে থাকবেন। পুরো ভিডিওটা আপনাদেরকে দেখার অনুরোধ রইল। ভিডিওতে অনেক কিছু আছে, অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে। আপনারা যারা ভিডিওতে আমাকে দেখছেন তারা চাক্ষুষ সব কিছুর এক্সপিরিয়েন্স করতে পুরো ভিডিওটা দেখুন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। চলো, আমাদের প্রথম লোকেশন ছিন্নমস্তা মন্দির। জয় মা। আজকে আমাদের প্রথম লোকেশন ছিল বিষ্ণুপুর ছিন্নমস্তা মন্দির। সকাল সকাল মায়ের পুজো দিয়ে আজকে আমাদের জার্নিটা স্টার্ট করলাম। বাবা, মন্দিরের সামনেই পোড়ামাটির ঘোড়া, কি বলে এগুলোকে? পোড়ামাটির টব। এখন ছিন্নমস্তা মায়ের পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি দ্বিতীয় লোকেশনের দিকে। আজকের দ্বিতীয় লোকেশন হলো পোড়ামাটির হাট। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর পোড়ামাটির হাট। সেই হাট তো শনিবার আর রবিবার বিকালের দিকে হাট হয়। তো এখন ঘড়িতে সময় প্রায় 9টার কাছাকাছি। তো হাটের এখন সেরকম কিছুই নেই। তবে হাটের পাশে দেখলাম বেশ 2-3টে ভালো ভালো মন্দির আছে। দেখা যাক সেই মন্দিরের আশেপাশে ঘুরে। তবে এখানকার পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো লাগছে দেখতে। চারিদিকে সবুজ। চলো মন্দিরের ভেতরটা ঢুকে দেখা যাক। পোড়ামাটির হাটের একদম পাশে এই যে দুটো মন্দির দেখতে পাচ্ছেন, এই দুটোকে স্থানীয় ভাষায় জোড় মন্দির বলা হয়। এর ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, তাই আমাদেরকে ক্যামেরা অফ করে ভেতরে ঢুকতে হবে। তো মন্দির দুটোকে দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম। এখন আমাদের নেক্সট লোকেশন হচ্ছে সেই মল্ল রাজাদের তৈরি পেটা লোহা দিয়ে বিরাট দল কামান। তো চলুন দেখা যাক। তো এখন আমরা দাঁড়িয়ে আছি সেই বিরাট দল কামানের একদম সামনে। এই সাইনবোর্ডগুলোতে দল কামানের প্রত্যেকটি ইনফরমেশন লিখে রাখা আছে। তো চলুন তাহলে ভেতরে প্রবেশ করি এবং দল কামানটিকে আরও সামনে থেকে দেখি। সত্যি বলছি, কী যে দারুণ লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমার মনে একটাই কথা আসছে শুধু, এত বড় একটা ভারী লোহার জিনিসকে আগেকার মল্ল রাজারা কীভাবে হ্যান্ডেলিং করতো। হয়তোবা হাতি দিয়ে হতে পারে, কি বলেন আপনারা? তবে সে যাই হোক, তবে এই রকম একটা দল কামানের গোলা যে খাবে সে পুরো ভেঙে দুমড়ে যাবে। এরপর আমরা দল কামানের চিন্তাভাবনা ছেড়ে এগিয়ে গেলাম লাল বাঁধের দিকে। শোনা যায় নাকি এটা বিষ্ণুপুরের সবথেকে বেস্ট কাপেল স্পট। তো দেখা যাক কেমন লাগে জায়গাটা। বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি সেই বিখ্যাত লাল বাঁধের একদম ওপরে। চলুন একটু সামনে থেকে দেখা যাক লাল বাঁধের এই যে লেকটা আছে, এই লেকের ভিউটা ঠিক কেমন লাগে। এই যে লেকটা দেখুন, কত বড় একটা লেক না? সত্যি বলছি, অসাধারণ লাগছে। আর একটা দারুণ জিনিস যেটা লক্ষ্য করলাম, এখানে বোটিংয়ের ব্যবস্থাও আছে এবং লেকের একদম সামনে বসার জন্য জায়গাও করে দেওয়া আছে। লালবাঁধ থেকে বেরোনোর পর আমাদের নেক্সট লোকেশন হচ্ছে রাসমঞ্চ। কিন্তু ঘড়িতে এখন বাজে প্রায় 9:30 আর আমাদের বেশ খিদে লেগেছিল। তার সাথে আর একটা জিনিস আপনাদেরকে বলি, আজকে আমাদের জার্নিতে আমাদের এক বন্ধু জয়েন করতে চলেছে। তো চলুন আগে বেশ ভালো করে খাওয়া দাওয়া করা যাক আর আমার বন্ধুর সাথে আপনাদের পরিচয় করে দেওয়া যাক। হ্যাঁ ভালো, তোর খবর কি? ঠিক টাইমে এসেছিস তাহলে? একদম। তো বন্ধুরা, এই হলো আমাদের বন্ধু সুকান্ত। ওর বাড়ি বিষ্ণুপুরেতেই। আর আজকের পরবর্তী লোকেশনগুলোর গাইড হবে সুকান্ত। কিন্তু তার আগে আমাদের সকালের ব্রেকফাস্ট করানোর জন্য ও একটা বিষ্ণুপুরে বেস্ট দোকানে নিয়ে এসেছে। খেয়ে দেখা যাক ঠিক কেমন লাগে। নিয়ে আসো, নিয়ে আসো। আরে একটু খা, তো অল্প করে এনেছি।
তাহলে ভাই, তাহলে এইটা ধর ভাই, তোর ভিডিও তো আসতেই হবে। এবার একটু চা খেতে খেতে বল যে এর লোকেশনটা কোথায়, দোকানের লোকেশনটা। এটা হচ্ছে আমাদের বিখ্যাত বিষ্ণুপুরের বিখ্যাত সুশান্তদার চায়ের দোকান, কব্বরডাঙ্গা নিয়ারে মিউনিসিপ্যালিটির কাছেই। স্ট্যাচু থেকে জাস্ট একটুই হাঁটা পথ, 1-150 মিটার। খুব সুন্দর চা বানায় এখানে। বন্ধুকে নিয়ে এলাম, ও খেয়ে বলবে কীরকম লাগলো। সত্যি চাটা খুব সুন্দর। শুধু চা কেন, চায়ের সাথে ছিল ঘুগনি, বাটার টোস্ট, এগুলো দারুণ, অসাধারণ। আপনারা চাইলে আসতে পারেন এখানে। তো সকালের ব্রেকফাস্ট সেরে এবারে আমাদের পালা ছিল আমাদের 6 নম্বর লোকেশন, বিষ্ণুপুরের সেই বিখ্যাত রাসমঞ্চ। তো বর্তমানে আমরা এখন দাঁড়িয়ে আছি বিষ্ণুপুর রাসমঞ্চের গেটের একদম সামনে। এখানে ভেতরে ঢুকেই প্রথমে মাথাপিছু টিকিট করতে হবে, তারপর আমরা যাব সেই রাসমঞ্চের একদম ভেতরে। ভাবুন তো, দূর থেকে এই রাসমঞ্চটা যদি এত সুন্দর লাগে, তাহলে সামনে গেলে ঠিক কতটা সুন্দর লাগবে। যদিও ভেতরেতে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই ক্যামেরা বন্ধ করে এই যে ভিডিওটা, এটা মোবাইলে নেওয়া হয়েছে। তো চলুন রাসমঞ্চের একদম ভেতরে যাওয়া যাক। ও মাই গড, সত্যি কথা বলতে এর কোনো তুলনাই হয় না। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে রাসমঞ্চের ভেতরটা এতটা সুন্দর হবে। শোনা যায় এই রাসমঞ্চের নাকি 108টা গেট আছে, তবে সেটা আমি গুনে দেখিনি। কিন্তু এখানে ব্লগ করতে দিচ্ছে না, তাই আমাদেরকে লুকিয়ে চুকিয়ে ভিডিও করতে হচ্ছে। তবু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আনুমানিক 1600 খ্রিস্টাব্দে মল্লরাজা বীর হাম্বির এই রাসমঞ্চের প্রতিষ্ঠা করেন। ল্যাটেরাইট পাথর ও ইট দিয়ে তৈরি এই মন্দিরের মোট উচ্চতা প্রায় 35 ফুট এবং প্রায় 80 ফুট চওড়া। ভূমি থেকে বেদির উচ্চতা 5 ফুটের থেকে একটু বেশি। দূর থেকে দেখলে এটাকে পিরামিডের মতো দেখতে লাগে। পূর্বে এখানে বিশাল রাস উৎসব পালিত হতো, কিন্তু 1932 সালের পর থেকে এই উৎসব বন্ধ হয়ে যায়। বর্তমানে এটা বিষ্ণুপুরের মেন পর্যটন হিসাবে পরিচিতি পেয়েছে। আমাদের পরবর্তী লোকেশন মদন মোহন মন্দির। অনেক ঘুরে ঘাড়ে অনেকজনকে জিজ্ঞাসা করার পর তো ফাইনালি আমরা এসে গেছি মদন মোহন মন্দির। তো বন্ধুরা, আমরা মদন মোহন মন্দিরের একদম সামনে চলে এসেছি। মন্দিরের সামনে কিছু পোড়ামাটির দোকানও দেখতে পাওয়া যাচ্ছে। তো মন্দিরে প্রবেশ করার আগে চলুন দেখে নেওয়া যাক এই দোকানগুলোতে কি কি পাওয়া যাচ্ছে। কানের 10 টাকা করে, দেখুন 10 টাকা করে মদন মোহনের মূর্তি আছে। পোড়ামাটির গয়নাগুলো দেখতে পারেন 30 টাকা করে। দেখুন এই কাপগুলো কি রকম দাম আছে? এই কাপটা 60 টাকা দাম দিদি ভাই, 50 টাকা। মাইক্রোওভেনে গ্যাসটা আপনি গরম করতে পারেন। আর এই কাপগুলো 25 টাকা করে, এগুলোও মাইক্রোওভেন। আর এখানের এই এগুলো সব 180। আর এগুলো যতগুলো এগুলো দেখছেন সব 180 করে আছে। আচ্ছা, পঞ্চটা দেখতে পাচ্ছেন, এই বড় দুর্গাটা এটা 500 টাকা দাম, এটা 200 টাকা দাম। আচ্ছা, আর যে পঞ্চটা দেখছেন ওগুলো 100 টাকা। এটা হ্যাঁ, ওগুলো 100 টাকা। 1994 খ্রিস্টাব্দে মল্লরাজা দুর্জয় সিংহ এই মন্দিরের প্রতিষ্ঠা করেন। গম্বুজাকৃত একরত্ন এই মন্দিরটির দেয়ালে রয়েছে অসাধারণ সব টেরাকোটার কাজ। তো যাই হোক, ভিডিও রেস্ট্রিকশানের জন্য অনেক কিছুই দেখাতে পাচ্ছি না, তবে যেটুকু দেখতে পাচ্ছেন তাতে এটা নিশ্চয়ই বুঝে গেছেন কি অসাধারণ দেখতে লাগছে এই মন্দিরটাকে। তো আমাদের মদন মোহন মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা রাজবাড়ির চত্বরটা ঘুরে দেখব। তো চলুন আমরা শুরু করছি আমাদের 8ম লোকেশান গুমঘর থেকে। এই যে এটাই হলো গুমঘর। রাজারা নাকি যাদেরকে শাস্তি দিত তাদেরকে এই রুমের মধ্যে ফেলে দিত, ওপর থেকে নিচে ফেলে দিত, আর তারা কিছু না খেতে পেয়ে মারা যেত। এটা কি ওপরে ওঠার কোনো রাস্তা আছে? দেখি, দাঁড়াও আগে যেয়ে দেখি ওপরে ওঠার কোনো রাস্তা আছে নাকি। না, এটা তো লোকের বাড়ি, রাস্তা নেই। তো চলুন এবার আমাদের পরবর্তী লোকেশনের দিকে যাওয়া যাক, আর সেটা হলো গড় দরজা। এটাই ছিল বিষ্ণুপুর দুর্গের মেন প্রবেশদ্বার। উত্তরমুখী এই দরজার উচ্চতা কত তা বলা খুব মুশকিল, তবে দরজাটা দেখলে বেশ শক্তিশালী মনে হয়। কিন্তু চলুন যাওয়া যাক আমাদের পরবর্তী লোকেশনে। এখন আমরা প্রবেশ করব মল্লরাজা বীর হাম্বিরের উদ্যানে।
আর উদ্যানের ভেতরে লালজি মন্দিরের দর্শন করব। উদ্যানের ভেতরটা কি সুন্দর লাগছে দেখুন, কিছুটা তাজমহলের মতো ফিলিংস লাগছে না? কমেন্ট করে জানান। 1658 সালে মল্ল রাজা দ্বিতীয় বীরসিংহের দ্বারা নির্মিত এই লালজি মন্দিরটা হলো ভগবান শ্রীকৃষ্ণের একটি মন্দির। এই মন্দিরের ভেতরে ভোগকক্ষেরও ব্যবস্থা আছে। এখন আমরা লালজি মন্দির থেকে বেরোলাম। ভেতরে তো ভিডিও অ্যালাউ নেই, তবুও চেষ্টা করেছি কিছুটা দেখানোর, বাকিটা ভিডিওতে বলছি। তো আমরা এখন দেখলাম লালজি মন্দির, এরপর আমরা যাব আমাদের পরবর্তী লোকেশন শ্যামসুন্দর মন্দির। এই মন্দিরের ভেতরে ভিডিও অ্যালাউ নেই, তাই আমি চেষ্টা করেছি বাইরের থেকে কিছুটা আপনাদেরকে দেখানোর। এটা হলো মন্দিরের ভোগকক্ষ, আর মন্দিরটা ভেতরে ঢুকে এত সুন্দর লাগছে যে আপনাদেরকে কি বলবো। এই দেখুন, সামনে থেকে একটু ভালো করে দেখে নিন মন্দিরটা, কি অপূর্ব না লাগছে, তাই না? গেটে ঢোকার সময় সিকিউরিটিরা সবাইকে ভিডিও করতে মানা করলেও অনেকেই দেখছি ভিডিও করছে, আর তার দেখা দেখি আমরাও কিছুটা ভিডিও করে আপনাদের সামনে প্রেজেন্ট করলাম। চলুন এবার প্রবেশ করা যাক মল্ল রাজাদের কুলদেবী মৃন্ময়ী মায়ের মন্দিরে। এই মন্দির নিয়ে অনেক কিছু অলৌকিক ঘটনার ইতিহাস বর্ণনা করা আছে, তবে সেই সব কিছু নিয়ে আজকে আর আলোচনা করলাম না। তো চলুন আপনাদেরকে পুরো মন্দিরটার ভিডিওটা ভালো করে দেখাই। তবে কিছু স্থানীয় লোকের কাছ থেকে জানতে পারলাম প্রতি বছর দুর্গাপূজার অষ্টমী তিথিতে এখানে একটা কামান ফায়ার করা হয় এবং তারপরেই মায়ের পুজো শুরু করা হয়। তো আজকের মতো আমাদের বাছাই করা লোকেশনগুলো ঘোরা হয়ে গেছে। এরপর আমরা যাচ্ছি একটা অফবিট লোকেশনে। এই লোকেশনে সচরাচর কেউ যায় না, তাই এই জায়গাটা অনেকটা ফাঁকাই, আপনারা চাইলে আসতে পারেন। এটা কেউ জানে না, ওই জন্যই আসবে না। রাধা মাধব টেম্পল। এখন আমরা দাঁড়িয়ে আছি রাধা মাধব টেম্পল। এই টেম্পলটার ব্যাপারে অনেকেই জানে না, এটা একটু অফবিট, একটু সাইডে, তাই আপনাদেরকে এই টেম্পলটাও দেখিয়ে দিলাম। কিভাবে আসবেন সেটা পরে বলছি, তার আগে দেখে নিন টেম্পলের ভেতরকার এই সুন্দর মনোরম পরিবেশটা, কি সুন্দর পার্কের মতো সব কিছু সাজানো আছে। ভেতরে ঢুকলে মনটা শান্ত হয়ে যাবে। এই মন্দিরটিতে আসতে গেলে বিষ্ণুপুর পোড়ামাটির হাটের একটু আগে বাম দিকে রাস্তা ধরে আগিয়ে আসতে হবে। এই মন্দিরটার নাম হচ্ছে কালাচাঁদ মন্দির। আগের যে মন্দিরটা দেখলেন ওটা হলো রাধা মাধব মন্দির, ঠিক ওরই পেছনের দিকে আছে কালাচাঁদ মন্দির। তো এখন ঘড়িতে বাজে প্রায় 12:30, আর আমাদের বিষ্ণুপুর ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা বিষ্ণুপুর থেকে বেরিয়ে পড়ব আবার সেই বনলতার উদ্দেশ্যে। বনলতাতে লাঞ্চ করে তবেই আমরা বাড়ি ফিরব। বন্ধুরা, ঘড়িতে প্রায় দুপুর 1টা, আর আমরা বনলতা রিসর্ট পৌঁছে গেছি। ও ফাইনালি আধ ঘন্টার অপেক্ষার পর পেলাম স্পেশাল বনলতার বিরিয়ানি। শুরু করি। ঘড়িতে সময় এখন প্রায় 2:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমরা রিসর্ট থেকে এখন বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। তো আপনাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন প্রাণ খুলে বাঁচবেন, আর হ্যাঁ, অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে আসি।